রাজধানীর মোহাম্মদপুর অপরাধীদের যেন নিরাপদ আবাসস্থল। অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে মোহাম্মদপুর। যদিও ঐতিহাসিকভাবে মোহাম্মদপুর মানে অপরাধী তৈরির একটা আখড়া হিসেবেই মানে পরিচিত হয়ে আসছে বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকার ক্ষেত্রে, কিন্তু সেই প্রবণতাটা বর্তমানে গত এক বছরে বহুগুণ বেড়েছে বলেই মানে বিভিন্ন খবরের প্রেক্ষাপটে এটা মানে ধরে নেওয়াই যায়। মোহাম্মদপুর থেকে যত ঘটনা আমরা মানে ঘটতে দেখেছি, সেই ঘটনা সারা ঢাকা মিলিয়ে এত ঘটনা ঘটেছে কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। দিনের বেলাতে ছিনতাই, দিনের বেলাতে চাপাতি নিয়ে কোপানো, দিনের বেলাতে ডাকাতি চুরি, রাতের বেলাতে ডাকাতি চুরি, কিশোর গ্যাং, এই ব্যাপারগুলো। আবার মোহাম্মদপুরে অপরাধের সবথেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে বিহারি ক্যাম্প, যে কারণে অপরাধীদের আতুর ঘর বলা হয় এই বিহারি ক্যাম্পকে। সব মিলিয়ে মোহাম্মদপুরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী যখন হিমশিম খাচ্ছে, সরকার যখন হিমশিম খাচ্ছে, তখন প্রশ্ন উঠেছে যে সরকার তাহলে আগামী নির্বাচনে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে। সেরকমই একটা প্রশ্ন উত্থাপন করেছে অনলাইন গণমাধ্যম সারাবাংলা.net। খুবই দুর্দান্ত একটা নিউজ করেছে তারা। সেই নিউজে তারা কি বলতে চাইছে, কি উপস্থাপন করতে চাইছে, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। কেমন চলছে মোহাম্মদপুরের মানুষের জীবনযাত্রা, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মোহাম্মদপুরের জীবনযাত্রা নিয়ে। এরই মাঝে মোহাম্মদপুর থানায় একাধিকবার ওসি চেঞ্জ হওয়ার ঘটনা দেখেছি। একজন সাংবাদিকের ছিনতাই হওয়া ব্যাপারে পুলিশের অবহেলা, মোহাম্মদপুর থানার পুলিশের অবহেলার কারণে 3 জনের সেখান থেকে মানে বদলি, তাদেরকে সাসপেন্ড করার ঘটনা আমরা দেখেছি। সব মিলিয়ে মোহাম্মদপুর অঞ্চল খুব একটা ভালো নেই। সারা বাংলার শিরোনাম করেছে এমন, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে যে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম মোহাম্মদপুর নিয়ন্ত্রণেই হিমশিম, নির্বাচনে কতটা সক্ষম। এরকম একটা শিরোনাম দিয়ে তারা এই ব্যাপারটা পর্যালোচনা করার চেষ্টা করেছে। এই ব্যাপারটা যখন পর্যালোচনা করার চেষ্টা করেছে, তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে তারা যে ছবিটা ব্যবহার করেছে, সেই ছবিটা দিয়ে ছবিতে অনেক কিছু সংযোজন করার পাশাপাশি বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে। ছবিটা আরেকবার দেখে নিন। সেখানে পয়েন্টগুলোর মধ্যে রয়েছে যে একটি গ্যাং ধরলে আরেকটি গ্যাং তৈরি হয় এই অঞ্চলে, রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হয় এই অঞ্চলে, অপরাধের পরিকল্পনা হয় মোহাম্মদপুরে। চিন্তা করা যায় যে ঢাকা শহরের অপরাধের পরিকল্পনা হয় মোহাম্মদপুরে। এরপরে বলা হচ্ছে জামিনে বেরিয়ে ফের অপরাধে যুক্ত হচ্ছে এই এলাকার আসামিরা। এবার নিউজে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আসছে বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা আসছে, সেই অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছে সরকার। সেখানে মোহাম্মদপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিন আগেই যৌথ বাহিনীর অভিযান আমরা দেখলাম, গত রাতের আগের রাতে যৌথ বাহিনীর অভিযান যেটা দেখলাম, সেই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে যৌথ বাহিনীকে সেই ককটেল মানে নিষ্ক্রিয় করতেও দেখা গেছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, যখন একটি এলাকা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, তখন সারা দেশে নির্বাচনের মতো সংবেদনশীল দায়িত্ব পালনে কতটা ভূমিকা রাখতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী। অনুসন্ধানে উঠে আসে গণ অভ্যুত্থানের পর রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, কিশোর গ্যাং, আধিপত্য বিস্তার ও মাদক কারবারিদের আধিপত্যে দীর্ঘদিন ধরে অস্থির এই এলাকা। প্রায়ই প্রকাশ্য দিবলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে, যেটা বলছিলাম যে বিহারি ক্যাম্প, প্রায়ই চালানো হচ্ছে সেনাবাহিনী, সিআইডি, র্যাব, পুলিশ এবং আনসারদের যৌথ অভিযান, কিন্তু তারপরও অপরাধ থামছে না। মোহাম্মদপুরের বসিলা এলাকায় বসবাস করেন সুমন পারভেজ। তিনি বলেছেন, স্ত্রী সন্তান নিয়ে এই এলাকায় বসবাস করি। 5 আগস্টের পর বেপরোয়াভাবে এখানে দিন দুপুরে অপরাধ সংগঠিত হচ্ছে, যাকে ইচ্ছা তাকে কুপিয়ে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আগে পরিস্থিতি এতটা খারাপ ছিল না, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
চলে গেছে। এখন তিনি স্পষ্ট বলছেন যে আগে বলতে হচ্ছে যে বিগত সরকারের সময়ে এই খারাপ পরিস্থিতি ছিল না, যেটা গত 1 বছরে ভয়াবহ অবনতি হয়েছে। ঐতিহ্যগতভাবে অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর, সেটাও বলা হচ্ছে এই রিপোর্টে। বলা হচ্ছে মোহাম্মদপুরের 4টি হটস্পটকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা। এই 4 হটস্পট হচ্ছে বসিলা বেড়িবাঁধ, ঢাকা উদ্যান, জেনেভা ক্যাম্প এবং টাউন হলের বিপরীত পাশের বিহারি ক্যাম্প। চুরি, ছিনতাই ও ডাকাতির ভয়ে আতঙ্কে দিন কাটে এসব এলাকার বাসিন্দাদের। সন্ধ্যা নামতেই থমথমে হয়ে যায় এলাকার সড়কগুলো। রাজধানীতে অপরাধের পরিকল্পনা হয় মোহাম্মদপুরে, এই কথাও বলা হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় যেসব অপরাধ সংঘটিত হচ্ছে সেগুলোর বেশিরভাগই পরিকল্পনা হয় মোহাম্মদপুরে। গত 3 অক্টোবর রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকার আল হেলাল হাসপাতালের সামনে আলিপ পরিবহনে অস্ত্রধারী কয়েকজন অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটায়, আর এই ঘটনার পরিকল্পনা করা হয় মোহাম্মদপুরে। কিশোর গ্যাং লিডার পিচ্চি পিন্টুর নেতৃত্বে এটি করা হয় বলে জানিয়েছে বাসাটিতে গুলি করা গ্রেপ্তার মোহাম্মদ নেসার উদ্দিন। অর্থাৎ গ্রেপ্তার হওয়া আসামি জানিয়েছে পরিকল্পনা হয়েছে মোহাম্মদপুরে বসে। এছাড়া সরকার পতনের আন্দোলন দমন করার জন্য এই এলাকার সন্ত্রাসীদের হাতে অনেক অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, এমন অভিযোগও রয়েছে। বিগত সরকার এটা করেছিল। মোহাম্মদপুর নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে দায়িত্ব পালনে তারা কি সক্ষম, এই প্রশ্নও তুলছে পত্রিকা। বলছে এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান তিনি বলেছেন, আমরা নির্বাচনে প্রস্তুতি শুরু করেছি। ডিএমপির প্রত্যেক পুলিশ সদস্যের নির্বাচনী সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য তাদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার, এমনটা বলেছেন। অপরাধ বিশেষজ্ঞরা কি বলছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক তিনি বলেছেন, মোহাম্মদপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তারা ওখানে শতভাগ ব্যর্থ হয়েছে। মোহাম্মদপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোটা দাগে কোনো ফলাফল তৈরি করতেও পারেনি তারা, কারণ অপরাধ পরিস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। তিনি বলেছেন, নির্বাচনকালীন সারা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হওয়ার কথা, কিন্তু অনেক প্রার্থী আছেন যে কোনো উপায়ে নির্বাচনে জয়ী হতে চান। কালো টাকার প্রভাব, পেশি শক্তির প্রভাব, কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত, সহিংসতা, অবৈধ ও বৈধ অস্ত্রের ব্যবহার, এই প্রসঙ্গগুলো তো রয়েছে। সেই সঙ্গে থানা থেকে লুট হওয়া অস্ত্রের 30% এখনও উদ্ধার হয়নি। এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে তার অগ্রগতির প্রশ্নে নানা ধরনের বাধার সৃষ্টি করছে। এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে পুলিশের থানা লুটে যে অস্ত্র, সেই অস্ত্রের এখনও 1300-র বেশি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেটা পুলিশ সদর দপ্তর থেকেই জানানো হয়েছে। এটাও একটা বড় আতঙ্কের জায়গা, কারণ রাজধানীতেই অনেকগুলো থানা লুটের ঘটনা ঘটেছে, এমনকি মোহাম্মদপুর থানা পুড়িয়ে দেওয়া এবং লুটের ঘটনাও কিন্তু ঘটেছে। সে কারণেই প্রশ্ন উঠছে যে এক মোহাম্মদপুর এলাকা, একটা মোহাম্মদপুর জোন, যেটা একটা জোনের আবার অর্ধেক, পুরো মানে একটা জোনে তো একজন উপপুলিশ কমিশনার থাকেন, একজন এএসপি থাকেন, সেই একটা জোনের অর্ধেক জায়গা, সেই জায়গাটুকুতে নিয়ন্ত্রণ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যখন ব্যর্থ হতে দেখা যাচ্ছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে তো আঙুল যাবেই যে তিনি কি করছেন, কতটা সক্ষমতা দেখাচ্ছেন। তার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হিসেবে অনেকে আলোচনা করেন যে তিনি পুলিশ বাহিনীর সদস্যদের মানে দৌড়ের উপরে রেখেছেন। এক ইউটিউবার, বিদেশে থাকা এক ইউটিউবার দাবি করেছেন যে একজন থানার অফিসার এরকম কথা তাকে বলেছেন যে কিছু সময়ের জন্য ওয়াশরুমে গেলে ওয়াশরুম থেকে ফিরে এসে চেয়ারটা আর থাকবে কিনা সেই আতঙ্কের মধ্যে পুলিশকে থাকতে হয়। অর্থাৎ এই যে আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে যদি পুলিশ থাকে, আর পুলিশের উপরে যে টর্চার, গত বছর আন্দোলনের সময় পুলিশ হত্যার পর থেকে পুলিশ হত্যার ব্যাপারে কোনো মানে বিচার করা যাবে না এরকম ইনডেমনিটি দেওয়াটাও একটা বড় শঙ্কা তৈরি করেছে, সংকট তৈরি করেছে। এবং তারপরে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অ্যাকশান, পুলিশকে চাকরিচ্যুত করা, তদন্ত কমিটি করা, এটা করা ওটা করা, এরকম করার পাশাপাশি
সম্প্রতি যুক্ত হয়েছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে সেই অঞ্চলের পুলিশের ওসি এসি তাদের চাকরি থাকবে না, তাদেরকে ওএসডি করে দেওয়া হবে। এই যে আতঙ্ক, নানাভাবে পুলিশের ওপরে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, পুলিশকে আস্থায় আনার পরিবর্তে তারা আতঙ্কিত হচ্ছে এবং তারা কোনো রকমে খালি চাকরিটা করতে চায়। তো কোনো রকমে যারা চাকরিটা করতে চায় তারা তো তাদের দিয়ে তো বড় কিছু সম্ভব নয়। সুতরাং এই প্রেক্ষাপটে এটাকে সরকারের এবং মন্ত্রণালয়ের একটা বড় ব্যর্থতা হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। দর্শক, আপনার কি মনে হয়, ব্যর্থতাটা কি পুলিশ বাহিনীর নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা সরকারের? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।